নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ শুভ হোক, সবকিছু শুভ হোক। আজকে দুটি কারণে খুব বিশেষ দিন। তার মধ্যে একটা হলো রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান ঘটেছিল আজকের তারিখে, এই 6ই আগস্ট 1925 খ্রিস্টাব্দে। আর 1945 খ্রিস্টাব্দে আজকের তারিখে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল, নারকীয় ঘটনা বলতে পারেন, যার দায় এখনো পর্যন্ত পৃথিবী বহন করে চলেছে। হিরোশিমায় বোমা বিস্ফোরণ হয়েছিল, বোমা ফেলা হয়েছিল, অ্যাটম বম। হিরোশিমা দিবস 6ই আগস্ট 1945 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে শ্রাবণ 1431, ইংরেজির 6ই আগস্ট 2024, মঙ্গলবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:13, সূর্যাস্তের সময় সন্ধে 6:14। নক্ষত্র মঘা। জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। অপরাহ্ন 5:37 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যে কথাটা বলবার আজকেই শেষ বলবো, কারণ আজকে সন্ধ্যের মধ্যেই তো জমা দিতে হবে, সন্ধ্যে 6টার মধ্যে আপনাদের জমা দিতে হবে। সেটা হচ্ছে বৃহস্পতিবারের শরণাগতর বিষয়ে ছোট্টবেলার কথা, ছোট্টবেলার কোন একটা মধুর স্মৃতি 250 শব্দের মধ্যে লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। আজকে সন্ধ্যে 6টার মধ্যে আমরা সেই চিঠি বৃহস্পতিবারের শরণাগতে পুরোটাই সেই চিঠি পড়বো, আর তার বাইরে পরে তো আরো পড়বই। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠানে আপনারা জানেন, এর আগের দিন মনে আছে নিশ্চয়ই, যে কপিল মুনি সগর রাজার যে 60,000 পুত্র তাদের ভস্ম করে দিয়েছেন, তারপর আবার ধ্যানে বসে গেছে, যেন কিছুই হয়নি, চারপাশে ছাইটাই পড়ে রয়েছে পাতালে। আর সেই খবরটা নারদ মুনি সগর রাজার কাছে পৌঁছে দিয়েছেন, একেবারে সঙ্গে সঙ্গে গিয়ে ঢেঁকিতে চেপে গিয়ে পৌঁছে দিয়েছেন। তারপরে কি হলো অতঃপর পড়ব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, তাদের সংগ্রামের কথা। তারা যারা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত শিষ্য, ঠাকুর দেহ রাখবার পর তাদের যে লড়াইয়ের কথা, সেই লড়াইয়ের কথা শুনছি আমরা, আমার জীবন ও ব্রত। তারপর কথামৃত থেকে পাঠ, চিরনতুন কথামৃত, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। গানের পর ফিরে এলাম, শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ। নারদ মুনি তো সগর রাজাকে বলেছেন যে মহারাজ মহারাজ এই হয়েছে, আপনার 60,000 পুত্র তাদের ভস্ম করে দিয়েছে কপিল মুনি। তারা গিয়ে কপিল মুনির ওপর চড়াও হয়েছিল। কপিল মুনি নাকি তার আশ্রমে এই ঘোড়াকে লুকিয়ে রেখেছেন, অশ্বমেধের ঘোড়াকে লুকিয়ে রেখেছেন। ফলে তারা গিয়ে তাকে আক্রমণ করেছে এবং কপিল মুনির রোষ ও কষায়িত দৃষ্টির আগুনে তারা ভস্ম হয়ে গেছে। এটা কিন্তু মহাদেবের বর ছিল, যে 60,000 পুত্র তারা স্বল্পায়ু হবে। মহাদেবের বর অনুযায়ী কাজ হয়েছে। এইবারে রাজা কি করলেন, মানে 60,000 ছেলে, মহাদেবের বর, তারা খুব তাড়াতাড়ি মারা যাবে, স্বল্পায়ু হবে, সে সমস্তটা তিনি জানেন। কিন্তু তা সত্ত্বেও বাবা তো, আর 60,000 ছেলে, কতই না দুঃখ পেয়েছিলেন। কিন্তু তার বাইরে তার মাথায় আর একটা চিন্তা, সেটাই তো প্রধান চিন্তা, যে অশ্বমেধ যজ্ঞ তো শেষ করতে হবে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এইভাবে তো একটা যজ্ঞ শেষ হতে পারে না, কিছুতেই হতে পারে না। যজ্ঞ পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে, এ ভয়ঙ্কর ব্যাপার। কাজে কাজে যে করে হোক সেই ঘোড়াটাকে উদ্ধার করতে হবে। কিন্তু যজ্ঞের ঘোড়াটা কি করে পাওয়া যাবে? তো নাতি অংশুমানকে তিনি ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, অংশুমান, এরম 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 ব্যাপার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, তুমি যাও, এখনই তুমি যাও পাতালে কপিল মুনির আশ্রমে যাও, যেভাবে পারো যজ্ঞের ঘোড়া উদ্ধার করে নিয়ে এসো অংশুমান। এই কাজটা তোমাকে করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তা অংশুমান বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি আদেশ করছেন, করবো বই কি, নিশ্চয়ই করবো, বলে তাকে প্রণাম করে চলে গেলেন পাতালে কপিল মুনির আশ্রমে। সেখানে গেলেন, গিয়ে চারদিকে ভালো করে দেখছেন একটা অদ্ভুত দৃশ্য। গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন ঋষি, ঘোড়াটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর চারদিকে স্তূপাকার হয়ে আছে ছাই, স্তূপাকার ছাই। এইসবই তাহলে আমার কাকাদের ভস্মাবশেষ। কিন্তু না, বিচলিত হলে চলবে না, মাথা গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় তিনি এগিয়ে গেলেন মুনির দিকে। মুনির সামনে খুব ভক্তি ভরে প্রণাম করলেন। মুনির ধ্যান ভঙ্গ হল। কপিল মুনি সে অংশুমানের দিকে তাকিয়ে বললেন যে, তুমি কে? কে বৎস তুমি? এখানে কি চাও? তো অংশুমান বললেন যে, মুনিবর, ওই যে ঘোড়াটা দেখছেন ওটা আমার ঠাকুরদা সগর রাজা, তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। ওকে না নিয়ে গেলে তো অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত করা যাচ্ছে না। ওই ঘোড়াটা এখন আপনার কাছে আছে, আপনার আশ্রয়ে। আপনি যদি অনুমতি দেন তাহলে ঘোড়াটিকে নিয়ে যেতে পারি। শুনছেন অংশুমান আর কপিল মুনির কথা। কপিল মুনিকে অংশুমান এই কথা বললেন। তারপরে কি হলো একটু গান শুনুন, তারপরে ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম আপনাদের গানের আগে, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে অংশুমান তো খুব বিনয়ের সঙ্গে, খুব কাঁচুমাচু হয়ে হাত টাত কচলে কপিল মুনিকে বললেন যে, এই ঘোড়াটা তো যদি আপনি অনুমতি করেন তাহলে নিয়ে যাই। তো কপিল মুনি বললেন, হ্যাঁ, তো তোমাদের ঘোড়া, তোমাদের ব্যাপার, তোমরা নিয়ে যাও, তো বাধা দিচ্ছে কি? যাও 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 যাও, নিয়ে যাও। তখন অংশুমান বললেন যে, আমার আরো একটি নিবেদন আছে আপনার কাছে। তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে, তুমি ভালো ছেলে, বলো কি চাও বলো। মানে এই যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে সব ছাই দেখছেন, এগুলো আমার কাকার দেহাবশেষ, তাদের ছাই করে দিয়েছেন আপনি। যদি দয়া করে আপনি এদের বাঁচিয়ে দেন। তো কপিল মুনি বললেন, এই তো মুশকিলে ফেললে, সে তো আর আমার হাতে নেই। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এদের উদ্দেশ্যে তর্পণ করো, তর্পণ করো, তাহলেই এরা সব জীবিত হয়ে উঠবে। তো অংশুমান বলছেন যে, তর্পণ করার মতো জল কোথায় পাবো? এখানে তো কোনো জলাধার দেখছি না, বা নদী দেখছি না, পুকুর দেখছি না, কিছু। ও, কপিল মুনি বললেন, আচ্ছা ঠিক আছে, স্বর্গের নদী গঙ্গাকে এখানে নিয়ে আসতে হবে, সেই জলেই তর্পণ করতে হবে, আর ওই গঙ্গার জলের স্পর্শ পেলেই তোমার কাকারা সব জীবিত হয়ে উঠবে। তো মুনিকে আবার প্রণাম করে যজ্ঞের সেই ঘোড়া নিয়ে অংশুমান ফিরে এলেন সগর রাজার কাছে। রাজা তার নাতি অংশুমানের কাছে সব শুনলেন, ভাবলেন ঠিক আছে, আগে যজ্ঞটা শেষ করি, বাকি সব পরে দেখা যাবে। তো সেই যজ্ঞ শেষ হলো, ঘোড়াকে বলি দেওয়া হলো যজ্ঞের নিয়ম অনুযায়ী। কিন্তু বহু চেষ্টা করেও রাজা সগর বা অংশুমান গঙ্গাকে স্বর্গ থেকে নামাতে পারলেন না। সগর রাজার ছেলেদের ভস্ম পড়ে রয়েছে, তাই রাজা সেই জায়গার নাম দিলেন সাগর। এই যে আমরা সমুদ্রকে সাগর বলি, সেটা ওই সগর রাজার ছেলেদের নামে। তো সগর রাজার পরে নাতি অংশুমান, তারপরে তার ছেলে দিলীপ রাজা হলেন। তো
তো পূর্বপুরুষদের বাঁচাবার জন্য তিনিও অনেক চেষ্টা করেছিলেন গঙ্গাকে স্বর্গ থেকে নিয়ে আসার, কিন্তু তিনিও সফল হতে পারেননি। দিলীপের ছেলে ভগীরথ, এই ভগীরথের কথা আজকে নয়, আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনে নি, তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ আমার জীবন ও ব্রত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 10টি বৎসর কোনো আশার আলো ছাড়াই কাটিয়া গেল। ইতোমধ্যে আমার শরীর ভাঙিয়া পড়িতে লাগিল। কখনো রাত্রি 9টায় একবেলা আহার, কখনো ভোর 8টায় একবেলা আহার, তাও আবার 3 দিন পরে, এবং সর্বদাই অতি সামান্য কদর্য অন্ন। পরিণামে শরীরের উপর প্রতিক্রিয়া দেখা দেয়। ভিখারিকে কেই বা ভালো খাবার দেয়? আবার ভালো জিনিস দিবার সামর্থ্য ভারতবাসীর নাই। শুধু একবেলা আহারের জন্য বেশিরভাগ সময় পায়ে হাঁটিয়া, তুষার শৃঙ্গ চড়াই করিয়া, কখনো 10 মাইল পথ দুর্গম পর্বত চড়াই করিয়া চলিয়াছি। ভারতবর্ষে রুটিতে খাম্বির দেয় না। কখনো কখনো এই খাম্বির না দেওয়া রুটি 20-30 দিন ধরিয়া সঞ্চিত রাখা হয়, তখন ইহা ইটের চেয়েও শক্ত হয়। ভিখারিকে সেই রুটির অংশ দেওয়া হয়। একবেলা আহারের বন্দোবস্ত করিবার জন্য আমাকে দাঁড়ে দাঁড়ে ফিরিতে হইত। তদুপরি ইটের মতো শক্ত রুটি চিবাইতে গিয়া মুখ দিয়া রক্ত পড়িত। এই রুটি চিবাইতে সত্য সত্যই দাঁত ভাঙে। নদী হইতে জল আনিয়া একটি পাত্রে ওই রুটি ভিজাইয়া রাখিতাম। মাসের পর মাস ওইভাবে থাকিতে হইয়াছে, ফলে শরীর অবশ্যই খারাপ হইতেছিল। তারপর ভাবিলাম ভারতবর্ষে চেষ্টা করিয়াছি, এবার অন্য দেশে করা যাক। এমন সময় আপনাদের ধর্ম মহাসভার অধিবেশন হইবার কথা ছিল। ভারতবর্ষ হইতে একজনকে ওই সভায় প্রেরণ করিতে হইবে। আমি তখন একজন ভব ঘুরে, তবু বলিলাম, ভারতবাসী তোমরা আমাকে প্রেরণ করিলে আমি যাইব। আমার কোনো ক্ষতির ভয় নাই। ক্ষতি যদি হয় তাহা গ্রাহ্য করি না। অর্থ সংগ্রহ করা অত্যন্ত কঠিন ছিল। অনেক দিনের আপ্রাণ চেষ্টায় শুধু আসিবার খরচ জোগাড় হইল এবং আমি এদেশে আসিলাম। ধর্ম মহাসভার 2-1 মাস পূর্বে আমি আসিলাম এবং পরিচয়হীন অবস্থায় পথে পথে ঘুরিয়া বেড়াইলাম। তারপর ধর্ম মহাসভা আরম্ভ হইল। সেই সময় কতিপয় সহৃদয় বন্ধুর সহিত আলাপ হইলে তাহারা আমাকে খুবই সাহায্য করিলেন। কিছু কিছু অর্থ সংগ্রহ, 2টি পত্রিকা প্রকাশ প্রভৃতি যৎসামান্য কাজ আরম্ভ করিলাম। তারপর ইংল্যান্ডে গেলাম, সেখানেও কাজ চলিল। সেই সময় আমেরিকায় থাকিয়াও ভারতের জন্য কাজ চালাইলাম। ভারতের জন্য আমার পরিকল্পনা যেভাবে রূপ পাইয়াছে এবং কেন্দ্রীভূত হইয়াছে তাহা এই: আমি আপনাদিগকে ভারতের সন্ন্যাসীদের কথা বলিয়াছি। কেমন করিয়া আমরা কোনরূপ মূল্য গ্রহণ না করিয়া অথবা একখণ্ড রুটির মূল্যে দ্বারে দ্বারে ধর্ম প্রচার করিয়া থাকি তাহাও বলিয়াছি। সেই জন্যই ভারতবর্ষে সর্বাপেক্ষা নিম্ন স্তরের ব্যক্তিও ধর্মের মহত্তম ভাব ও রাশি ধারণ করে। এই সকলই এই সন্ন্যাসীদের কাজ। কিন্তু যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা যায় ইংরেজ কাহারা, সে উত্তর দিতে পারিবে না। হয়তো বলিবে, পুঁথিতে যেসব দৈত্য দানবের কথা আছে ইংরেজরা তাহাদেরই বংশধর, তাই না? তোমাদের শাসনকর্তা কে জানি না, শাসনতন্ত্র কি তাহারা জানে না, কিন্তু দর্শনের মূল তত্ত্ব তাহারা জানে। যে ইহ জগতে তাহারা দুঃখ কষ্ট ভোগ করে সেই জগৎ সম্বন্ধে তাহাদের ব্যবহারিক জ্ঞানেরই অভাব। এইসব লক্ষ লক্ষ মানুষ পরলোকের জন্য প্রস্তুত, এই কি যথেষ্ট? কখনোই নয়। এক টুকরা ভালো রুটি এবং একখণ্ড ভালো কম্বল তাহাদের প্রয়োজন। বড় প্রশ্ন এই, এ সকল লক্ষ লক্ষ পতিত জনগণের জন্য সেই ভালো রুটি আর ভালো কম্বল কোথা হইতে মিলিবে? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত থেকে পাঠ করছি। আমি আপনাদের সৌমিত্র বসু পাঠ করছি এবং সেই সূত্র ধরে একটা দুটো কথাও হয়তো বলছি। আমি একজন সংসারী মানুষ, আমি কিভাবে কথা অমৃতকে দেখছি, ঠাকুরের এই সমস্ত কাহিনী, এই সমস্ত উপদেশ, এই সমস্ত বিশ্লেষণ, সেগুলোকে কিভাবে দেখছি সেগুলো বলবার চেষ্টা করছি। তো আগের দিন আপনাদের মনে আছে নিশ্চয়ই, আপনারা যারা নিয়মিত শরণাগত শোনেন তারা মনে করতে পারবেন যে আগের দিন দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা হয়েছিল। অনেকের কথাই হয়েছে, মানে অধরকে যখন বলছেন যে তুমি তো একটা চাকরি করো বাপু, তো একটা মাইনে পাও, 300 টাকা মাইনে পাও, আবার অন্য আরো বেশি টাকা মাইনে পাবার যে চাকরির দিকে ঝুঁকছো কেন, এবং তার জন্য তুমি আমাকে বলছো যে মাকে বলুন। মাকে বলেছি একটু আলগোছে বলেছি, দায় সারা ভাবে বলেছি, দেখো না যদি হয়তো হোক, কিন্তু তুমি এরকম করছো কেন, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত নিয়ে কথা। তখন অধর বলছে যে এই যে নরেন যে চাকরি খুঁজছে, তার বাড়িতে খুব অভাব, সে একটা 10 টাকার চাকরি পেলো, 50 টাকার চাকরি 100 টাকা, সে 100 টাকার জন্য ঝাঁপাবে না? নরেন কি করেছেন না করেছেন সে আপনারা জানেন, সেটা ছেড়ে দিচ্ছি। তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা উঠেছে যে ত্যাগী মানুষ কে কে আছেন। ঠাকুর নিজে প্রচুর ত্যাগ করেছেন, তাকে তালুক লিখে দেবেন বলেছিলেন মধুর বাবু। ঠাকুর বলেছেন না, আমি একদম খবরদার দেবেন আমাকে অসুস্থ। তো এই ত্যাগী মানুষের কথার সূত্র ধরে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা উঠে পড়েছে। তো ঠাকুর বলছেন যে না, ও তো প্রচুর ভোগ করেছে। সত্যি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রচুর ভোগ করেছেন, করার পর তার চৈতন্য হয়েছে কোনো একটা ঘটনার সূত্র ধরে, এবং তিনি ওই রকম মহর্ষি হয়ে গেছেন। কিন্তু ঠাকুর বলছেন যে আমি ওর বাড়িতে গিয়েছিলাম, তো ওর প্রচুর ছেলে মেয়ে। আপনারা সকলেই জানেন যে দেবেন্দ্রনাথের অনেকগুলি সন্তান, প্রচুর ছেলে মেয়ে। তো এত সব করবার পরেও যদি তার ভোগের নিবৃত্তি না ঘটে, সেই ঈশ্বরের দিকে না যায়, তাহলে তো লোকে তাকে গালাগাল করবে গো। তারপরে আরো একটা কথা বলছেন যে নিরঞ্জন বলছেন যে দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন। বাবা দ্বারকানাথের যা ধার ছিল সেগুলো দেবেন্দ্রনাথ শোধ করেছিলেন, একেবারে সমস্তটা দিয়ে শোধ করেছিলেন। তো ঠাকুর বলছেন আরে রেখে দে ওসব কথা, আর জ্বালাসনি। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? তাহলে এই যে সংসারের যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলোকে অগ্রাহ্য করার কথা ঠাকুর কিন্তু বলছেন না। ভেবে দেখুন, ঠাকুর কিন্তু অধরকে কথা বলার সূত্র ধরে যে কথাবার্তাগুলো উঠে পড়লো, তার ভেতর থেকে ঠাকুরের একটা মনোভাব খুব স্পষ্টভাবে, খুব চমৎকার করে বেরিয়ে আসে। দুটি উদাহরণ আমাদের সামনে আছে। একজন হচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত, পরে স্বামী বিবেকানন্দ হবেন, আর আরেকজন হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বলবো এই নিয়ে দুটো চারটে কথা বলবো আমার যা মনে হচ্ছে গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, এখন কথা অমৃত। ফিরে এলাম, যে কথা বলছিলাম আপনাদের, যে দুজনের কথা উঠে পড়েছে। একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ, আর একজন হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন যে হ্যাঁ, নরেনকে তো চাকরি করতে হবে, তার কারণ নরেনের মা আছে, তার ভাইয়েরা আছে। বাবা প্রচুর টাকা পয়সা ধার ধর রেখে প্রায় নিঃস্ব অবস্থায় মারা গেছেন। প্রচুর রোজগার করেছেন, প্রচুর খরচা করেছেন, প্রচুর দাম দান করেছেন, ব্যাস মারা গেছেন, কিচ্ছু নেই, সংসার ফাঁকা। নরেনকে তো তার দায়িত্ব নিতে হবে, এবং স্বামী বিবেকানন্দ কিন্তু সেই দায়িত্ব, তার সংসারের দায়িত্ব কিন্তু পালন করে গেছেন। সন্ন্যাসী হয়েছেন, কিন্তু সংসারের দায়িত্ব সম্পর্কে তিনি কিন্তু খুব সচেতন ছিলেন। দেবেন্দ্রনাথ সম্পর্কে কি বলছেন যে ও তো ভোগ করেছে, ভোগ করবার পরে ত্যাগ করবে না। এবং যখন ওই কথাটা উঠলো, নিরঞ্জন বলল যে না, উনি কিন্তু বাবার সমস্ত দেনা শোধ করে। হ্যাঁ, বাবার দেনা শোধ করবে, তো ছেলে, তার ক্ষমতা আছে, সে বাবার দেনা শোধ করবে না। অর্থাৎ ঠাকুর যেটা বলছেন, তুমি ভক্ত হও, তুমি ঈশ্বরের উপাসনা করো, সবটাই করো, ঠিক, একদম ঠিক, করতেই হবে, তোমাকে করবে, কিন্তু সংসারের যে দায়গুলো, যে দায়গুলোর উপরে তোমার আত্মীয় স্বজন, তোমার নিকট জনেরা
ভর করে আছে, ভরসা করে আছে, সেই দায়গুলোকে তুমি অস্বীকার করতে পারো না। আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি সংসারের আর কিছু জানি না, তোমরা মর্গে যাও, এইটা তুমি বলতে পারো না। ঠাকুর অন্তত এটা করতে বলছেন না, কিছুতেই বলছেন না। বলে যেটা বলছেন সেটা হচ্ছে যে তবে সংসারীরা একেবারে ডুবে থাকে তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হবে। দেবেন্দ্রনাথ সম্পর্কে বলছেন যে সংসারীরা একেবারে যে পার্থিবতা, যে জাগতিকতা, যে বিষয়, যে কামিনী কাঞ্চন, এই সমস্তর মধ্যে ডুবে থাকে, তার বাইরে আর কিছু ভাবে না। আর দেবেন্দ্রনাথ ঠাকুর কি করছেন? তার বাইরে ভাবছেন, কিন্তু এইটাকেও অস্বীকার করছেন না, মানে মাটিটাকেও অস্বীকার করছেন না, কিন্তু তার মনের মধ্যে কোথাও একটা আকাশ বেঁচে আছে, সেই আকাশটাকে তিনি বাঁচিয়ে রাখছেন, সেই আকাশের দিকে দুহাত বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু মাটিতেও পাটা রেখে দিয়েছেন। সেইটাকে তিনি একেবারে অস্বীকার করছেন না, সেইটাকে অস্বীকার করাটা অমানবিকতা। ঠাকুর অন্তত এইরকম করে দেখছেন। কি বলছেন? বলছে ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসার ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো। মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না, মধু পান বই আর কিছু পান করবে না। সংসারী ভক্ত অন্য মাছির মতো, সন্দেশে বসছে আবার পচা ঘায়েও বসছে, বেশ ঈশ্বর ভাবেতে রয়েছে, আবার কামিনী কাঞ্চন লইয়ে মত্ত হয়। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর আরো পাঠ করবার জন্য। সংসারী লোকের কথা বলছেন ঠাকুর। কি বলছেন? যে সংসারী লোক সন্দেশেও বসে আবার গুয়েতেও বসে, সে খারাপেও বসে ভালোতেও বসে। এই ভালোতে বসবার আকাঙ্ক্ষাটা তোমার মনের ভেতরে থাকতে হবে। আমি কেবলমাত্র পাকের মধ্যেই ডুবে থাকবো এটা নয়, আমাকে পাকের মধ্যে ডুবে থাকতে হবে। আমি যখন সংসারের ভেতরে আছি তখন আমাকে পাকের মধ্যে দিয়ে হাঁটতে হবে, কিছু করার নেই। কিন্তু এই যেটাকে বলছিলাম, আমার মাথার মধ্যে, আমার মনের ভেতরে, আমার চেতনার ভেতরে, আমার ইচ্ছার ভেতরে যেন ওই আকাশটা বেঁচে থাকে, ওই ঈশ্বরের আকাশ, সেইটা যেন বেঁচে থাকে। বলছেন, অসামান্য উপমা ব্যবহার করেন তো ঠাকুর। বলছেন ঠিক ঠিক ত্যাগী ভক্ত চাতকের মতো। চাতক ৭ই নক্ষত্রের মেঘের জল বই আর কিছু খাবে না, ৭ সমুদ্র নদী ভরপুর সে অন্য জল খাবে না, কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না পাছে আসক্তি হয়। কিন্তু সংসারী লোককে তো তাহলে চলবে না, তাকেই সবটার মধ্যে দিয়েই যেতে হবে। সেই জন্য সন্ন্যাসী হওয়ার তুলনায় সংসারী ভক্ত হওয়া অনেক বেশি কঠিন। তাই নিয়ে কথা হচ্ছে আর কি, এই ভোগ ত্যাগ এই সমস্ত নিয়ে কথা হচ্ছে। অধর নিরঞ্জন আছেন, আরো সব আছেন, মুখ্যত অধর, তার অনেকগুলো কথা মনে হচ্ছে যে পছন্দ হচ্ছে না আর কি। তো অধর বলছেন যে চৈতন্য ভোগ করেছিলেন। তো শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে বললেন যে কি ভোগ করেছিলেন? অধর বলে অত পণ্ডিত, কত মান, সেইগুলো ভোগ করেছিলেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যের পক্ষে মান, তার পক্ষে কিছু নয়। যে মানুষটা মান অপমানের ওপর দিয়ে অনায়াসে হেঁটে চলে যেতে পারে, সেই রকম মানুষ চৈতন্যদেব। তার প্রচুর সম্মান। আমরা তো রবিবারের শরণাগত অনুষ্ঠানে তো চৈতন্যদেব সম্পর্কে বলছি, কথা বলছি। তাকে দলে দলে লোক দেখতে আসছে, রাজা মহারাজা তার পায়ের তলায় লুটিয়ে পড়ছে, নবাব বাদশারা তার পায়ের তলায় লুটিয়ে পড়ছে, এই রকমের একজন মানুষ। কিন্তু কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। প্রতাপ রুদ্রদেবকে বারবার করে ফিরিয়ে দিয়েছেন, বারবার করে ফিরিয়ে দিয়েছেন। নবাবের লোক এসেছে, হোসেন শাহ লোক এসেছে, তিনি পাত্তাও দেননি। তার মানে এই যে মান যাকে বলে, আমরা হলে তো একবারে উল্সে উঠতাম, কিন্তু এই যে মান যাকে বলে, সেই মানটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, ওটা লোকের মাথা ব্যথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এবার গান, গানের পর
আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর থেকে। চিঠি কবিতা। শরণাগত একটি অসাধারণ অনুষ্ঠান হয়ে উঠেছে। সৌমিত্রবাবু চুম্বকের মতো বহু মানুষকে তার অসামান্য আলোচনায় মন্ত্রমুগ্ধের মতো টেনে রাখেন রোজ, এ কথা সবাই মানি। বাইরে দূরের আলোচনাগুলোতে সৌমিত্রবাবু যে কাব্যময়তা ফুটিয়ে তোলেন, তাইতে মনে যে ভাবান্তর হয়, সেই ভাবরসের আবহে একটি কবিতা রচনা করেছি। মাননীয় সৌমিত্রবাবু যদি শরণাগত এই কবিতাটি আবৃত্তি করে শোনান তো বড়ই অনুগৃহীত হই। প্রার্থনা করি কবিতাটি যেন তার নজর এড়িয়ে না যায়। কবিতার নাম কল্পলোকের ভাবনা। তালসারির ওই ছায়ার শেষে বিজন বাটের প্রান্ত মেশে, শ্যামল অমল তরুলতার স্বপ্ন মাখা দেশে, সুদূর দিকের চক্রবালে আকুল মনের দৃষ্টি চলে, উদাস হাওয়ায় অলক মেঘের নায়ের বাদাম দোলে। মন ভেসে যায় ভাবনা শনে কল্পলোকের মেঘ বিমানে, ঘুচিয়ে বাঁধন বাস্তবের এই জগৎকে না মানে। দিনের পতির তেজ কিরণে পান্না ঘনায় গহন বনে, ইন্দ্রমণির নীলের ছটা অম্বরের ওই কোণে। মাটির মায়ের আঁচলখানি স্বপ্ন মায়ায় ভরল জানি, দুর্বাকাশে শিশির জলে হীরক বরণ হানি। দুলিয়ে তরু পথের বাঁকে ছুটছে পবন কোন মুলুকে, দক্ষিণ সমীর বাদ্যি বাজায় বাঁশ গাছের ওই শাখে। আকাশ নীলের সমুদ্রে গাছের ফাঁকে অনেক দূরে, পাক দিয়ে মন দুনিয়া ছেড়ে ধাইছে অচিন পুরে। তাল সুপারির তরুর সারি পথটি মাঝে ললিত ভারী, ঊর্ধ্বপানে আকাশ গাঙে কোন সে নদীর পাড়ি। দীঘল ছায়া লম্বা পানা চিকন পথের দৃশ্যখানা ভরিয়ে দিল মনের কলস, তুলনা নেই জানা। পথের শেষে সেই যে গায়ে উধাও মাঠের গাছের ছায়ে, দাঁড়িয়ে শ্যামল রাখাল ছেলে বংশী হাতে ঠায়ে। মোহন চূড়ে শিখির পাখা, চোখ দুটি তার পদ্ম আঁকা, উজ্জ্বল বিমল গাত্রে তাহার আসমানি আং রাখা। বাঁশির কিশোর বাজায় বাঁশি, গগন পবন উঠছে হাসি, কদম্বনে হিল্লোলে বায় ফুটল কুসুম রাশি। বিপুল রূপের বিশ্ব হিয়া জগৎ পিতার মোহন মায়া, উতল হৃদয় মধুর রসে ভাবনা ধরে কায়া। চিন্তা খোরাক মন মাঝারে 7টি রঙের প্রাসাদ গড়ে, সেই প্রাসাদের 7 মহলে শতেক কাহন ভরে। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, ভারী চমৎকার কবিতাটি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর তাহলে বাইরে দূরে জয়রামবাটির কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে জয়রামবাটিতে আছে সারদা কানন। মা সারদার নামে এই কানন এবং তাকে ঘিরেই আবর্তিত হয়েছে এই জায়গাটা। যেন জয়রামবাটি নামে যে মফস্বল শহরটা রয়েছে, আগে তো ছিল না, ঠাকুরের সময় মা সারদার সময় ছিল না, কিন্তু এখন মফস্বল শহর, তার থেকে আলাদা হয়ে আছে দ্বীপের মতন এই সারদা কানন। সেসব ঘুরে ঘুরে দেখতে দেখতে এসে দাঁড়িয়েছে মাতৃ মন্দিরের সামনে। মা সারদাকে নিয়ে একটি প্রদর্শনী আছে এখানে, তো সেসব তো হবে, দেখব। কিন্তু তার আগে গতদিন যেখানে এসে শেষ করেছিলাম, আজ সেইখান থেকে শুরু করি। মাতৃ মন্দিরের তোরণের কথা তো এর আগের দিন বলেছি আপনাদের। সেই তোরণের নিচে লোহার গেট, তার গায়ে লোহার বা টিনের পাত দিয়ে কি লেখা আছে দেখুন। আমরা যারা মাতৃ মন্দির দর্শন করতে এসেছি তাদের পক্ষে জরুরি এই তথ্য। শ্রী শ্রী মাতৃ মন্দির, জয়রামবাটি, বাঁকুড়া।
দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত, বিকেলে 4টে থেকে রাত্রি 8:30। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6টা থেকে 11:30, বিকেল 3:30 থেকে 8:30। তার মানে মন্দির সকাল থেকে খোলা থাকে, দুপুরে হলো বিশ্রামের সময়, আবার বিকেল থেকে দর্শনার্থীরা আসতে পারেন। তো চলুন এবার মাতৃ মন্দিরের ভেতরে ঢুকে পড়া যাক। ভেতরটা কিন্তু ভারী সুন্দর, চমৎকার বাগান, ফুল ফুটে আছে, একটা বড় চওড়া কাঁচের শোকেসের মতো বাগানের ভেতরে, খোলা আকাশের নিচে, সেখানে স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তি। এই স্বামী বিবেকানন্দই না মা শারদাকে জ্যান্ত দুর্গা বলেছিলেন। চারপাশে বড় বড় সব ফুল ফুটে আছে, বাগানের মাঝখান দিয়ে পথ চলে গেছে, সেই পথ ধরে ধরে চলুন এগিয়ে যাই। এগিয়ে যাচ্ছি আর গান শুনছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কি থাকতে ইচ্ছে করছে এখানে? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরের শেষ পর্যায়ে। এই যে শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে তো থেকেছেন, এর মায়ের জন্মস্থানেও একটু না হয় থাকলেন। এখানকার পরিবেশটা কিরকম, একেবারে ভোরবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত নিজের চোখে দেখলেন, নিজের পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করলেন। খুব চমৎকার গেস্ট হাউস আছে এখানে। এই যে মায়ের প্রদর্শনশালা, যার নাম মাতৃ মন্দির। গেস্ট হাউসটা ছোট্ট, একতলা বাড়ি, আড়ম্বর নেই, কিন্তু খুব স্বাচ্ছন্দ্য আছে। তো গেস্ট হাউসে এসে একটু হাত পা মুখ ধুয়ে একটু পরিচ্ছন্ন হয়ে এসে দাঁড়ালেন পুণ্য পুকুরের সামনে। না 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 না, পুণ্যি পুকুর বলে একটা ব্রত আছে, ওই যাতে পুকুরের জল না শুকিয়ে যায় তার জন্য মেয়েরা করেন। তার সঙ্গে এ পুকুরের কোনো সম্পর্ক নেই। পুকুর একটু মজে গেছে এখন, সুন্দর লাল রঙের সিমেন্ট দেওয়া বাঁধানো ঘাট, সিঁড়ি নেমে গেছে জলে। সে জলে আবার আকাশ আর গাছের ছায়া পড়েছে। জলের ঠান্ডা মাখা হাওয়া আপনার সারা অঙ্গে আদর করে হাত বুলিয়ে দেবে। তবে একটা কথা, সারদা কাননের ভেতরে আছে বলে ভাববেন না এই পুকুরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। বাইরের মানুষজন দিব্যি ভেতরে আসছেন, এই পুকুরকে ব্যবহার করছেন। আমার তো মনে হয় এটাই ঠিক। মানুষকে যদি কোনো একটা জায়গার সঙ্গে মিলিয়ে দেওয়া যায়, তাহলে সন্দেহ বা বিচ্ছিন্নতা ঢুকতে পারে না, তাই না? তো পুকুর দেখা হলো, এবার চলুন একটা টোটো ধরে চারপাশটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। বলে রাখি, প্রথমে আবার একটা পুকুর, হ্যাঁ, পুণ্য পুকুরের পরে আর একটা পুকুর, এর নাম তাল পুকুর। এই পুকুরেও মা পুজো করতে আসতেন। স্নান করে সিংহবাহিনীর মন্দিরে পুজো দিতে যেতেন। সেই পুকুরের কথা বলবো, কিন্তু আজকে তো আর সময় নেই। আজকে তো এখানেই অনুষ্ঠান শেষ করতে হবে। আর শেষের আগে মনে করিয়ে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। এবং আজকেই শেষ দিন, আজকে সন্ধে 6টার মধ্যে আপনাকে লিখে দিতে হবে ছোট্টবেলার কথা আগামী বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানের জন্য। কবিতা, তাই তো? তোরে আমি রচিয়াছি রেখায় রেখায়, লেখনীর নটন লেখায়। নির্বাকের গুহা হতে আনিয়াছি নিখিলের কাছাকাছি। যে সংসারে হতেছে বিচার নিন্দা প্রশংসার, এই আস্পর্ধার তরে আছে কি নালিশ তোর রচয়িতা আমার উপরে? অব্যক্ত আছিলি যবে, বিশ্বের বিচিত্র রূপ চলেছিল নানা কলরবে, নানা ছন্দে লয়ে সৃজনে প্রলয়ে। অপেক্ষা করিয়াছিলি শূন্যে শূন্যে, কবে কোন গুণী নিঃশব্দ ক্রন্দন তোর শুনি সীমায় বাঁধিবে তোরে সাদায় কালোয় আধারে আলোয়। পথে আমি চলেছিনু, তোর আবেদন করিল ভেদন নাস্তিত্বের মহা অন্তরাল। পরশিল মোর ভাল চুপে চুপে অর্ধস্ফুট স্বপ্ন মূর্তি রূপে। অমর
মূর্ত সাগর তীরে রেখার আলেখ্য লোকে আনিয়াছি তোকে। ব্যথা কি কোথাও বাজে মূর্তির মর্মের মাঝে? সুষমার অন্যথায় ছন্দ কি লজ্জিত হলো অস্তিত্বের সত্য মর্যাদায়? যদি তাই বা হয়, নাই ভয়, প্রকাশের ভ্রম কোনো চিরদিন রবে না কখনো। রূপের মরণ ত্রুটি আপনি যাবে টুটি আপনারই ভারে। আর বার মুক্ত হবি দেহহীন অব্যক্তের পারে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার।